প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব অ্যালার্জি ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট অ্যালার্জি বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর গোবিন্দচন্দ্র দাস। চলুন কথা বলে অ্যালার্জি বিষয়ে বিস্তারিত ও প্রয়োজনীয় পরামর্শগুলো জেনে নেই স্যারের কাছ থেকে। স্যার, আপনাকে আমন্ত্রণ। আপনাকে ধন্যবাদ। স্যার, অ্যালার্জি অত্যন্ত বড় একটি টার্ম, ব্যাপক একটা বিষয়। অনেকেই নানান রকম অ্যালার্জিতে ভুগে থাকেন, কারো শ্বাসযন্ত্রের অ্যালার্জি, কারো ত্বকের অ্যালার্জি। তবে মূলত অ্যালার্জি বলতে আমরা ত্বকের অ্যালার্জিকেই প্রাধান্য দিয়ে থাকি, গুরুত্ব দিয়ে থাকি। আপনি বিষয়ে দীর্ঘদিন কাজ করছেন, যদি একটু বলেন যে একজন মানুষের ত্বকের অ্যালার্জি হয় কেন? মানে অ্যালার্জি বলতে আমরা সাধারণত যে ত্বকে যে অ্যালার্জি হয় এটাকে বলে আর্টিকেরিয়া। শরীর চাকচাক হয়ে যায়, লাল হয়ে যায়। আবার অনেক সময় ছোটো বাচ্চাদের হয় লাল হয়ে যায়, চুলকায়, এটাকে বলে অ্যাটোপিক ডার্মাটাইটিস। বড়দের অনেক হয় কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, কোনো স্পর্শে অ্যালার্জি হয়। এগুলো গেল ত্বকে। তাছাড়া চোখে যদি অ্যালার্জি হয়, চোখ চুলকায়, লাল হয়ে যায়, এটাকে বলে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। নাকের মধ্যে যে অ্যালার্জি হয়, নাক চুলকায়, নাক দিয়ে পানি পড়ে, হাসি হয়, অনবরত হাসি, এইটাকে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। আর লাঞ্চের মধ্যে যখন হয়, যখন শ্বাসকষ্ট হয়, কাশি হয়, রাতে ঘুমাইতে পারে না, সেটা বলে ব্রঙ্কিয়ালাজমা। এই সবগুলি কিন্তু অ্যালার্জির বিভিন্ন রকমের প্রকাশ পায়। তো এই অ্যালার্জির কারণ কি? এটা হয় কেন? এবং সবার তো হচ্ছে না, কারো কারো হচ্ছে। এটা যেমন ধরেন আপনি ঠিকই বলছেন, একটা ফ্যামিলিতে 5টা ভাই আছে, একজন বা দুইজনের অ্যালার্জি হবে আর 3জনের হবে না। এটা মূলত কারণ হলো সাধারণত যাদের রক্তে আইজিইর পরিমাণ বেশি তাদের সাধারণত অ্যালার্জি হয়। এই অ্যালার্জি কেন হয়? অ্যালার্জি মানে কতগুলি অ্যালার্জেন সাবস্টেন্স থাকে যেগুলি অ্যালার্জির জন্য সহায়ক। সবচেয়ে বেশি অ্যালার্জির জন্য সহায়ক হলো হাউস ডাস্ট মাইট, পুরাতন ধুলাবালি, বাড়িঘরে বিছানাপত্র, এই সমস্তের মধ্যে এক ধরনের পোকা থাকে। মানে এগুলি প্রায় 1 ইঞ্চি 20-30 হাজার ভাগ 1 ভাগ। আপনি শুনে আশ্চর্য হবেন, একটা তোষকের মধ্যে প্রায় 20 লাখের বেশি থাকে এই হাউস ডাস্ট মাইট। তাছাড়া ফুলে যে রেণু, পোলেন, ফাঙ্গাস, কোনো খাদ্য, ছত্রাক, বিড়াল, পশু পাখি, লোমকূপ, এগুলো সব কিছু যে কোনো এক একজনের এক একটা জিনিস থেকে অ্যালার্জি হয়ে থাকে। কিন্তু আপনি যে বললেন যে যে ল্যাপ, তোষক, কম্বল, এটা তো আমাদের প্রয়োজনও হবে, কিংবা ফুলের টবও আমাদের প্রয়োজন হয়, আমরা তো ঘর সাজাই। তাহলে এটা থেকে বাঁচার উপায় কি? যেমন ধরেন আমরা ল্যাপ তোষক তো ঠিকই ইউজ করি। যেমন আমি সবাইকে বলি যে তোষকে যে আমরা ঘুমাই, এগুলি মাঝে মাঝে রোদে দেওয়া উচিত। বিশেষত আমাদের বিছানার চাদরটা ডেলি তো ধোয়া সম্ভব না, এটাকে প্রতিদিন রোদে শুকিয়ে দেওয়া উচিত। আর বিদেশে কিন্তু বা বাংলাদেশেও মানে মাইট প্রুফ কাভার কতগুলি পাওয়া যায়, যে কাভারগুলি যদি আমরা তোষকের উপর দিই, বালিশের উপর দিই, তাহলে ভিতর থেকে মাইটটা আউটসাইডে আসবে না, যার ফলে আমাদের কষ্টটা অনেকটা লাঘব হবে। তাছাড়া যদি ফুলের অ্যালার্জি থাকে, ফুলের যে সিজনে, এই জন্য সর্বাগে প্রত্যেকের একটা অ্যালার্জি টেস্ট করা উচিত। কার কিসে? যেমন কারো মাইট অ্যালার্জি, কারো পোলেন অ্যালার্জি, কারো ফাঙ্গাস অ্যালার্জি। যেমন আমাদের একটা কমন বা সাধারণ ধারণা যে অ্যাজমা হয়েছে, গরুর মাংস, চিংড়ি, দুধ, ডিম সব খাওয়া বাদ, বোয়াল মাছ, গজার শিং, এগুলি খাওয়া বাদ। কিন্তু এটা কিন্তু ঠিক না। আমার 20 বছর অভিজ্ঞতায় আমার মনে হয় বা আমার জানার মতে প্রায় 95-98% রোগীই গরুর মাংসে অ্যালার্জি নাই। তার গরুর মাংস খাইলেও যাই, না খাইলেও সেই। তো এই যে অ্যাজমা হয়েছে দেখে যে গরুর মাংস, চিংড়ি খাওয়া যাবে না, এটা কোনো ঠিক না। প্রথমে একটা অ্যালার্জি টেস্ট করতে হবে। অ্যালার্জি টেস্ট করে তারপরে যে অ্যালার্জেন পাওয়া যায় শুধু সেটাকে অ্যাভয়েড করতে হবে, অন্যগুলি অ্যাভয়েড করার কোনো প্রয়োজন নেই। অ্যালার্জির কোনো চিকিৎসা আছে কিনা? ধরেন আমি পরিমিত খাবো কিন্তু সবই খেতে চাই, আবার অ্যালার্জি মুক্ত থাকতে চাই, এটি সম্ভব কিনা? সব সম্ভব। যেমন আমরা যে অ্যালার্জি যে টেস্ট করার পরে, এই অ্যালার্জি টেস্টটা 2 ভাবে করা হয়। একটা হাতের মধ্যে একটা স্কিন প্রিক টেস্ট, বিভিন্ন অ্যালার্জেন দিয়ে পিক করে একটা টেস্ট করে 15-20 মিনিট পর আমরা বলে দিতে পারি তার কিসে অ্যালার্জি। তাছাড়া একটা স্পেসিফিক আইজি একটা আছে, জাস্ট ব্লাডটা নিয়ে মেশিনের মধ্যে, এটা সাধারণত আমরা বাচ্চাদের
এবং যারা ওই পিক নিতে ভয় পায় এদের সাধারণত করে থাকি। প্রথমে ডিটেক্ট করি কেন হয়। আপনি দেখেন একটা ফরেন সাবস্টেন্স যখন আসে, আমাদের যে মার্সেল, যেটা আপনার লাঞ্চ হোক নাক হোক যে কোনো, যখন এটা একসাথে মিলে তো মার্সেলটাকে ভাঙে আইজির সাথে মিশিয়ে, তখন আমরা যে কতগুলি ডিগ্রেডেশন হয়ে ইনফ্লামেশন সাবস্টেন্স আমাদেরকে ইনফ্লামেশন করে, সেটা চোখে হোক নাকে হোক লাঞ্চে হোক চমড়ে হোক। এখন আমরা যদি অ্যালার্জি টেস্ট করবো, অ্যালার্জির যে সোর্স, ওই সোর্সটাকে যদি কাট আপ করে দিই তাহলে আমাদের তো অ্যালার্জির সম্ভাবনা কম। দ্বিতীয়ত হলো সোর্সটা আসলো, বডির যে আইজির সাথে মিশে যে মার্সেল ভাঙে, এই আইজিটাকে কনভার্ট করে আইজিজি করা যায়, এটাকে বলা হয় ইমিউনোথেরাপি বা অ্যালার্জি ভ্যাকসিন। এটা করা হয় কি, যার যেই অ্যালার্জি সেটাকে স্বল্প মাত্রা থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে একটা ইমিউন মাত্রা দেওয়া হয়, যেটা এবং এটা সাধারণত 3 থেকে 5 বছর সাধারণত দেওয়া হয়। তাছাড়া আইজি ওমালিজমাব একটা ইঞ্জেকশন আছে, সেহেতু আইজিটাকে কমান দেয়। এই দুটো যদি করা হয় তো আইজির পরিমাণ কমবে, অ্যালার্জির পরিমাণ কমে যাবে। আর যে ইনফ্লামেশনটা হবে সেটা আপনি ওষুধ দিয়ে, আপনি জানেন স্টেরয়েড, মন্টিলুকাস, অ্যান্টিহিস্টামিন এগুলি ওষুধ দিয়ে ঠিক করে দেয়। তাছাড়া এই অ্যালার্জির যে বিশেষ করে যে অ্যাজমা যে হয়, এটা অন্যতম একটা কারণ কিন্তু স্ট্রেস, মানসিক চাপ, পরীক্ষা ভীতি, দেখা যায় শ্বাসকষ্ট শুরু হয়েছে। এদিকে যত ওষুধ দেওয়া হয় কোনো কাজ হবে না যতক্ষণ তো না স্ট্রেস রিলিফ করা না হবে। এই জন্য আমাদের দরকার যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন, রিল্যাক্সেশন টেকনিক। এগুলি করলেই তখনই আমরা এই অ্যালার্জিজনিত রোগ থেকে মুক্ত পাওয়া সম্ভব বা দীর্ঘমেয়াদী ভালো থাকা সম্ভব। অ্যালার্জির জন্য যে পরীক্ষা নিরীক্ষা দরকার, এই যে বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবিউলিন যেগুলি আপনারা টেস্ট করেন, এগুলি কি বাংলাদেশে সম্ভব? বাংলাদেশ সম্ভব, সব টেস্ট বাংলাদেশে সম্ভব। আগে তো আমাদের বাংলাদেশে অনেকের ধারণা যে অ্যালার্জি বলতে চিকিৎসা নেই, আর যা আছে বিদেশে আছে, বাংলাদেশে না। কিন্তু এখন আপনি জানা দরকার, আর সবাই জানা দরকার, অ্যালার্জি যদি সুষ্ঠুভাবে অ্যালার্জি টেস্ট করে চিকিৎসা করা যায় তাহলে রোগী পুরো ভালো থাকা সম্ভব। সব পরীক্ষা নিরীক্ষা প্রয়োজনীয় চিকিৎসা সব বাংলাদেশে সব কিছু আছে, এই জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যালার্জির সঙ্গে টেম্পারেচারের সম্পর্কে কারো দেখা যায় যে ঠান্ডা বা গরমে তার অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, কারো পানিতে নামলে, কেউ বৃষ্টির পানিতে ভিজলে, নানান রকমের কারণই হয়। এই টেম্পারেচার বা এর সঙ্গে সম্পর্ক এটার কারণ হলো, যখন আমাদের যেমন ঠান্ডা গরমে যখন হয়, তখন আমাদের এই যে নাকে যে রিসেপ্টরগুলি আছে এগুলি তখন মানে অ্যাডাপ্ট ঠিকমতো করতে পারে না। তখন আমাদের সিম্পেথিক প্যারাসিম্পেথিক যে নার্ভাস সিস্টেমের হরমোনাল ইমব্যালেন্স হয়ে তখন আমাদের এই শ্বাসকষ্টটা করে থাকে। অ্যালার্জি প্রতিরোধের উপায় কি? বিশেষ করে ভ্যাকসিন বা টিকার কোনো রোল আছে কিনা? অবশ্যই রোল আছে। আমি আগেই বলেছি, এটা যদি আপনাকে যদি সঠিক চিকিৎসা দীর্ঘমেয়াদী, আমাদের বাংলাদেশে যেমন আমরা ম্যাক্সিমাম ডাক্তারি করে কি, রুগী আসলে আমরা সাধারণত একটা ইনহেলার বা একটা ওষুধ দিয়ে ছেড়ে দিই। এটা করলে হবে না। ফার্স্ট হলো যে ট্রিগার, যেই কারণে অ্যালার্জি হচ্ছে সেটা আইডেন্টিফাই করে সেটাকে পরিহার করতে হবে। যদি এখন ট্রিগার যদি না আসে তাহলে তো আমাদের কষ্ট কম হবে। দ্বিতীয়ত হলো আপনি যে বলছেন অ্যালার্জি ভ্যাকসিন, এটাও কিন্তু আগে বাংলাদেশে ছিল না, এখন বাংলাদেশে এটা আছে এবং দেওয়া হচ্ছে এবং রুগীও ভালো হচ্ছে। এই বিদেশে যাওয়ার দরকার নেই। অ্যালার্জি ভ্যাকসিনের কাজ এটা হলো আমাদের বডিতে আইজিই থাকে বেশি। আমি আগেই বলেছি, একটা ফ্যামিলিতে যদি 5টা ভাই বোন থাকে, একজন দুজন হয়, 3 জনের হয় না। কারণ যাদের আইজি কম তাদের ওই অ্যালার্জি সংখ্যা আসলেও হবে না। এখন এই আইজিটাকে আইজিজি কনভার্ট করে, সেটার নাম হলো ইমিউনোথেরাপি বা অ্যালার্জি ভ্যাকসিন। যার যেই জিনিস অ্যালার্জি সেটি স্বল্প মাত্রা থেকে আস্তে আস্তে একটা অপটিমাম ডোজে শরীরে পুশ করা হয়। দুইভাবে করা হয়, একটা হলো সাবকিউটাস ইনজেকশনের মাধ্যমে, একটা সাবলিঙ্গুয়াল স্লিট, সাবলিঙ্গুয়াল জিহ্বার নিচে এই দুইভাবে দিতে হয়। এবং এটা একটু শান্ত 3 থেকে 5, কারো ক্ষেত্রে আর বেশি দিনও ইউজ করতে হয়। এটা করলে এটার কাজটা হলো আইজিইটাকে আইজিজি পরিণত করে, তখন আর এই ফরেন সাবস্টেন্স আইজিজির সাথে মিশে আর মার্সেল ভাঙে না, ডিগ্রেডেশন হবে না, ইনফ্লামেটরি প্রোডাক্ট হবে না, যার ফলে আর তার ওই কষ্ট হয় না। এই ক্ষেত্রে স্যার ভ্যাকসিন নেয়ার জন্য কি কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার হয়? এই যে আমাদের যে অ্যালার্জি টেস্ট, স্কিন টেস্ট অথবা স্পেসিফিক আইজি টেস্টটা করে নিতে হয়। এবং এটা সাধারণত 3 থেকে 5 বছর বয়স থেকে এটা মানে শুরু করা যায়। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন, আমাদের অনেকেরই হাঁচি হয়, অনবরত হাঁচি হয়, শীতে হয়, অনেক সময় হয় এবং দীর্ঘদিন থাকে। আমরা এটা কোনো গুরুত্ব দিই না। এই হাঁচির পরে অ্যাজমা হওয়ার সম্ভাবনা মোর দেন 90%। এখন আমরা যদি এই হাঁচিটা যদি সঠিক চিকিৎসা করি, কী চিকিৎসা, যেমন অ্যালার্জি টেস্ট করে অ্যালার্জেন পরিহার, অ্যালার্জি ভ্যাকসিন, তাহলে তার অ্যাজমার সম্ভাবনা 95 to 98% থাকে না।
একটা কঠিন রোগ অ্যালার্জি থেকে। ভ্যাকসিনের বেলায় আরেকটু জানার ছিল, আসলে এটা কি জীবনের যে কোনো সময় নেওয়া যায়? এবং অনেক ভ্যাকসিনের বেলায় যেরকম টাইম টু টাইম অনেকবার নিতে হয়, নির্দিষ্ট বছর পরে আবার বুস্টার ডোজ নেওয়ার ব্যাপার থাকে, এই অ্যালার্জির ভ্যাকসিনের বিষয়ে নিয়মটা কি? এটা যেমন আপনি ঠিকই বলেছেন, যেমন ধরেন যে ডিপিটি পোলিও একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়, এটা ঠিক না। এটা করা হয় অ্যালার্জি টেস্ট করার পরে। যার যে অ্যালার্জি, যেমন কারো যে মাইট হয়, মাইট ভ্যাকসিন, পোলেন হলে পোলেন ভ্যাকসিন, সেটা দেওয়া হয়। এটা সাধারণত রোগী যখন ডাক্তার কাছে আসে, টেস্ট করার পর যখন অ্যালার্জিটা আইডেন্টিফাই হয়, তখন থেকে সাধারণত অ্যালার্জি ভ্যাকসিনটা দেওয়া হয়। এবং এটা সাধারণত 3 থেকে 5, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি দিনও দেওয়া হয়। দিলে তো যখন তার আইজি লেভেলটা একটা কমে যাবে, আইজি লেভেল, তখন আর এই সারা জীবনের জন্য সারা জীবন সে সুনিশ্চিত। নিশ্চিত। অত্যন্ত সহজ ভালো পদ্ধতি এবং বাংলাদেশেই আছে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাদেরকে ধন্যবাদ, দর্শকদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অ্যালার্জির মতো অত্যন্ত কমন, কষ্টদায়ক একটি সমস্যার থেকে উত্তরণের পথ বিষয়ে কিছু প্রয়োজনীয় পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। এখন আমরা যে মুভমেন্টটা বলবো এটাকে আমরা বলি হচ্ছে মডিফাইড ফ্রন্ট বেন্ডস। আমরা আগেও বলেছিলাম যে লোয়ার ব্যাক ইনজুরিতে ফ্রন্ট বেন্ডস কিন্তু অনেক জায়গায় নিষিদ্ধ, আমরাও বলি নিষিদ্ধ, কিন্তু যেহেতু ফ্রন্ট বেন্ডটা করতেই হবে, তাহলে আপনার মানে মেন যে হেলদি মুভমেন্টটা সেটা কিন্তু আসে না। এখন কিভাবে এটাকে ম্যানিপুলেট করে ফ্রন্ট বেন্ড করা যায় এবং স্পাইনটাকে কিভাবে একটু অ্যাজাইল করা যায়, এই জিনিসটা আমরা একটু টেকনিক্যাল, এটা আমরা দেখব। এর আগে আমরা ফ্রন্ট বেন্ড করেছিলাম কিছুটা বসে অবস্থায়, কিন্তু যেহেতু এটা অ্যাডভান্স লেভেল, মানে আমরা ধরছি যে আপনার পেইনটা এখন নাই, লোয়ার ব্যাকে এখন অনেক স্ট্রঙ্গার আছে। এখন এটাকে মেনটেন করবো এবং আর একটু কীভাবে ফিট হওয়া যায় এবং ধীরে ধীরে গ্র্যাজুয়ালি কীভাবে ফিটনেস অবস্থায় আমরা যাব, এই জন্য কিছু মুভমেন্টটাকে আমরা একটু অ্যাডভান্স অবস্থায় নিয়ে এসেছি। এবং স্পাইনটা যাতে ইঞ্জুরি না হয় সেই জন্য আমরা মুভমেন্টটাকে আমরা একটু ম্যানিপুলেট করেছি। এখন দেখুন যে মুভমেন্টটা আমরা কীভাবে করবো, এক্সারসাইজটা একটু খেয়াল করে দেখবেন, কারণ যদি ঠিক মতো করতে না পারেন তাহলে কিন্তু ইঞ্জুরি লেভেলটা ইজ টু হাই। এই জন্য প্রপারলি মানে মুভমেন্ট এবং ব্রিদিং প্যাটার্নটা দেখতে হবে আপনাকে। ওকে, রেডি। ওকে, আমরা বসে যে এটা করছিলাম এটা এখন স্ট্যান্ডিং অবস্থায় করবো। ওকে, দেখুন যে কী করছে সে। ব্রিদ ইন, হ্যান্ডস আপ। ওকে, ব্রিদ আউট, বেন্ড ডাউন। ইয়েস, সবসময় খেয়াল রাখবেন নিটা বেন্ড থাকবে। নি স্ট্রেট করে করলে কিন্তু লোয়ার ব্যাকে কিন্তু একটা প্রোল্যাপস অথবা ইনজুরি থাকবে, ডিজেনারেশন ফাস্টার হবে। কিন্তু এই অবস্থায় যে জিনিসটা করবেন, আপনি নিচে গেলেন কিন্তু হেডটা ওই দিকে থাকবে যাতে লুকসটা সামনের দিকে থাকে। ওকে, ব্রিদ ইন, দাঁড়ালো। ওকে, ব্রিদ আউট। ইয়েস, সেম পশ্চার। ওকে, ব্রিদ ইন, ব্রিদ আউট। এরপরে এখানে যাওয়ার পরে যে জিনিসটা করবে, উইল বি হিয়ার। যখন আমি বলবো ব্রিথ আউট, এই জায়গাটা মাথা সহ যতটুকু যাওয়া যায় প্রেশার দিবে না। ওকে, ব্রিথ ইন, নি অলওয়েজ বেন্ড রাখবেন। নি যদি স্ট্রেট রাখেন ইনজুরি লেভেল ইজ টু হাই। ওকে, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। ওকে, এখন এই অবস্থায় ইউ স্টে ফর 30 সেকেন্ডস। রিল্যাক্স করে দেবেন, কোনো মাসকুলার টেনশন রাখবেন না। মাসকুলার টেনশন রাখলে কিন্তু লোয়ার ব্যাকে ইনজুরি হবে, আপার ব্যাকে টেন্স পড়বে। ওকে, আপ। ইয়েস, এক্সারসাইজটা যদি আপনি প্রপারলি না করেন, যদি কোনো নি যদি স্ট্রেট থাকে, যদি আপনি জার্কিং দিয়ে করেন, মাসকুলার স্ট্রেন দিয়ে করেন, তাহলে আপার ব্যাক লোয়ার ব্যাক দুইটাই কিন্তু খুব রিস্কি অবস্থায় থাকবে। এই জন্য আমরা যেটা বলি সেফটির জন্য যে জিনিসটা আমরা বলছিলাম যে অলওয়েজ নিটা বেন্ড অবস্থায় রাখবেন এবং যখন আপনি নিচের দিকে আসবেন ওয়ার্ম আপ হিসেবে প্রথমে লুকসটা সামনের দিকে রাখবেন, তাহলে আপার ব্যাকে কোনো হবে না, প্রেশার পড়বে না। এরপর যখন ওয়ার্ম আপটা হয়ে যাবে, এরপরে শুধুমাত্র মানে আপনি হেডটা যখন নিচের দিকে নামাবেন তখন দেখবেন যে বডি অটোমেটিক ওই দিকে যাচ্ছে, কিন্তু নট উইথ দ্য মানে স্পাইন। যদি স্পাইন মুভমেন্ট করেন এই জায়গাতে, এটা হলো আমরা বলি মাসকুলার মুভমেন্ট, এবং স্লোলি, নট উইথ দ্য মাসল স্ট্রেংথ, এটা হচ্ছে মাসল ফ্লেক্সিবিলিটি। তাহলে দেখবেন যে কোনো ইনজুরি তো হবে না। গ্র্যাজুয়ালি যে জিনিসটা করতে পারবে, যেটা আমরা অন্যদের বলি যারা খুব ফিট তারা স্ট্রেট অবস্থায় করতে পারে, গ্র্যাজুয়ালি উইদিন টাইম আপনি সেটাও কিন্তু করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা জানি পেঁপে অত্যন্ত পুষ্টিকর এবং মজাদার একটি ফল, কিন্তু পেঁপের কী উপকারিতা আছে, এটি কতটা খাবেন, কিভাবে খাবেন, কেন খাবেন, চলুন সে বিষয়ে শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ।
পর্যাপ্ত রসালো ও আঁশ সমৃদ্ধ একটি ফল সবজি হচ্ছে পেঁপে, যা আপনি কাঁচা বা পাকা দুই অবস্থাতেই খেতে পারেন। তবে দর্শক, পাকা অবস্থায় ব্লেন্ড করে বাচ্চাকে দেওয়ার চাইতে যদি আপনি টুকরো করে বাচ্চাকে দিয়ে থাকেন, বাচ্চা যদি সেটা চিবিয়ে খায়, তাহলে পেঁপের খাদ্য আঁশটা সম্পূর্ণরূপে শরীরে কাজ করবে। পেঁপে একটি লো ক্যালোরি ডায়েট বা লো ক্যালোরি ফ্রুট এবং এতে শরীরের জন্য প্রয়োজনীয় ফাইটোনিউট্রিয়েন্ট, মিনারেলস, ভিটামিন খুব পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কখনো কখনো দেখা যায় একটি পেঁপেতে বা নির্দিষ্ট পরিমাণ পেঁপেতে একটি কমলা বা একটি লেবুর চাইতেও বেশি পরিমাণে ভিটামিন সি থেকে থাকে। পেঁপে ভিটামিন এর ভালো উৎস। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, যেমন ফলিক অ্যাসিড, নায়াসিন, থায়ামিন, রিবোফ্লাভিন, যেগুলো শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য খুব প্রয়োজনীয়। এছাড়া আছে বিভিন্ন ধরনের মিনারেলস, যেমন পটাশিয়াম। পটাশিয়াম শরীরের ফ্লুইড ইমব্যালেন্সকে ব্যালেন্স করে এবং এর পাশাপাশি রক্তের উচ্চ রক্তচাপ বা হার্ট রেট এর কন্ট্রোল করে, নিয়ন্ত্রণে রাখে এবং কনস্টিপেশন প্রতিরোধ করে। দর্শক, যাদের কিডনি সমস্যা আছে বা কিডনি রোগে ভুগছেন, তাদের জন্য একটি নিরাপদ ফল হচ্ছে পেঁপে। নির্দিষ্ট মাত্রায় প্রতিদিন পেঁপে ভক্ষণেও কিডনি পেশেন্টরা ভালো থাকবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। নরম বিছানায় শুয়ে থাকলে কোমরের ব্যথা বাড়ার আশঙ্কা বাড়ে, তাই সুস্বাস্থ্যের স্বার্থে বিছানা শক্ত ও সমান হওয়া ভালো। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে: নখের প্রধান যে কমন যে ডিজিজটা হয় সেটা হচ্ছে অনেকোমাইকোসিস। হতে পারে এটা ট্রাইকোফাইটন অথবা ক্যান্ডিডা দিয়ে। তো এটা অ্যাসিম্পটোমেটিক থাকে, তো পেশেন্ট প্রথমে এসে কোনো কমপ্লেইন করে না। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।